11 দলীয় জোট ছাড়ার কারণ জানিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন চরমোনাই পীর। বাংলাদেশের নির্বাচন নিয়ে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে চাঞ্চল্য, গোপন তথ্য ফাঁস। 10 জন মন্ত্রীর নাম প্রকাশ করল জামায়াত, এক নিমিষেই ভেস্তে গেল বিএনপির সব প্ল্যান, পাল্টে গেল জয়ের সমীকরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাবার রঙিন স্বপ্ন দেখেছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তারা ক্ষমতায় গেলেও দেশের শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এই নীতিগত পার্থক্যের কারণেই আমরা 11 দলীয় জোট ত্যাগ করেছি। তিনি বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় ফায়দা লুটতে চায়, দেশবাসী তাদের চিনে নিয়েছে। তিনি দাবি করেন, শরিয়া শাসন ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত হওয়া সম্ভব নয়। কোনো জোটের উপর নির্ভর না করে ইসলামী আন্দোলন এখন নিজেদের শক্তিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে দ্য ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট বেশ চাঞ্চল্য তৈরি করেছে। US seeks to be friends with Bangladesh's once banned Islamist পার্টি শিরোনামে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই গণমাধ্যম। এতে বলা হয়, বাংলাদেশের আসন্ন নির্বাচনে নিজেদের ইতিহাসের সেরা ফলাফল অর্জনের পথে রয়েছে দেশের বৃহত্তম ইসলামপন্থী দল। এই পরিস্থিতিতে দলটির সঙ্গে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড হাতে পেয়েছে ওয়াশিংটন পোস্ট। গত 15 বছর ধরে আপনার কানের কাছে একটা কথাই বারবার জপ করা হয়েছে। চায়ের দোকান থেকে টেলিভিশনের টক শো, সব জায়গাতেই একটা ন্যারেটিভ খুব যত্ন করে প্রতিষ্ঠা করা হয়েছে। সেটা হলো, এরা আন্দোলন করতে পারে, এরা রাস্তায় নামতে পারে, কিন্তু রাষ্ট্র চালানোর মতো মস্তিষ্ক বা ব্রেন এদের নেই। বলা হতো, সরকার ফেলে দেওয়া সহজ, কিন্তু অর্থ মন্ত্রণালয় চালানোর মতো দক্ষ লোক কই তাদের। এমনকি বিরোধী জোটের হেভিওয়েট নেতাদের আত্মীয় স্বজনরাও প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য একটা লোকও নেই। অর্থনীতি ধসে পড়বে, দেশ দেউলিয়া হবে, এমন কত শত ভবিষ্যৎবাণী। কিন্তু আজ আপনাদের এমন কিছু ছবি বা প্রোফাইল দেখাবো যা 15 বছরের সাজানো ন্যারেটিভকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেবে। আজ আমরা এক্সপোজ করব জামায়াতের ইকোনমিক শ্যাডো ক্যাবিনেটকে বা ছায়া মন্ত্রিসভাকে। রাজনীতির মাঠের স্লোগান নয়, আজ কথা হবে হার্ভার্ড, কেমব্রিজ, ইন্টেল এবং এনডিআরের টপ লেভেলের টেকনোক্র্যাটদের নিয়ে, যারা পর্দার আড়ালে তৈরি করছিলেন 2026 সালের রোডম্যাপ। আপনি কি প্রস্তুত আপনার ধারণা বদলে ফেলার জন্য? শুরুতেই আসা যাক সবচেয়ে সেন্সিটিভ জায়গায়, দেশের অর্থনীতি। যারা বলতেন এদের লোক নেই, তারা একটু নড়ে চড়ে বসুন। জামায়াতের পলিসি সামিটের ছবিতে নিচের দিকে ডান দিকের মানুষটির দিকে তাকান। নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ। পরিচয়টা শুনলে চমকে যাবেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর সাবেক চেয়ারম্যান। এনবিআর হল দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, তিনি জানেন রাষ্ট্রের টাকার কলকাঠি কোথায় থাকে, কিভাবে রাজস্ব আদায় করতে হয় আর কিভাবে অর্থনীতি সচল রাখতে হয়। চিন্তা করে দেখুন, বিরোধীরা যখন বলছে লোক নেই, তখন জামায়াত এনবিআর-এর সাবেক বসকে নিজেদের পলিসি অ্যাডভাইজার হিসেবে প্যানেলে বসিয়ে রেখেছে। শুধু রাজস্ব নয়, শিল্প খাত চালানোর জন্য তারা সামনে এনেছে সম্মম সারা খানকে। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। একজন অ্যাডিশনাল সেক্রেটারি জানেন মন্ত্রণালয়ের ফাইলের জট কিভাবে খুলতে হয়, কিভাবে লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে কাজ আদায় করতে হয়। এই ছবিগুলো প্রমাণ করছে জামায়াত শুধু পলিটিশিয়ান দিয়ে নয়, তারা টেকনোক্র্যাট এবং বিউরোক্র্যাটদের সমন্বয়ে সরকার গঠন করতে চায়। অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য তাদের হাতে কেবল রাজনৈতিক নেতা নয়, আছে দেশের সেরা ও সৎ আমলারা। এখানে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম। তিনি যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা এবং স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন। তার প্রেজেন্টেশন এবং পলিসি দেখে রীতিমতো হতবাক হয়েছেন বিদেশি কূটনীতিকরা। তালিকায় আরও আছেন ডক্টর সাব্বির আহমেদ। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর হলেও তার ডিগ্রি আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে, যা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। পোস্ট ডক্টরেট করেছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে। এরা হলেন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট। আমেরিকা বা লন্ডনের টপ ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী স্কলাররা যখন একটি দলের ইকোনমিক পলিসি তৈরি করেন, তখন বিরোধীদের অযোগ্যতার বুলি আসলে হাস্যকর শোনায়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ.এম. মোশারেফ হোসেনও আছেন এই প্যানেলে। ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান যখন একটি দলের পলিসি প্যানেল মেম্বার হন, তখন বুঝতে হবে সেই দলের অর্থনৈতিক ভিত্তি কতটা শক্ত।
শেয়ার বাজার, ব্যাংকিং সেক্টর এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এদের চেয়ে যোগ্য লোক আর কে হতে পারে? দর্শক, যারা আমাদের এই গভীর বিশ্লেষণগুলো পছন্দ করছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার আসুন সবচেয়ে বার্নিং ইস্যুতে, চাকরি। নির্বাচনের আগে সব দলই চিৎকার করে বলে, আমরা ক্ষমতায় গেলে কোটি কোটি চাকরি দেব। শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্রশ্ন করুন কোন সেক্টরে চাকরি দেবেন, প্ল্যানটা কি? দেখবেন সবাই চুপ, একেই বলে ফাঁকা বুলি। কিন্তু জামায়াতে ইসলামী শুধু বলছে না, তারা দেখাচ্ছে কারা এই চাকরি তৈরি করবে। জামায়াত সামনে এনেছে এমন এক টিম যারা জানে কিভাবে জেন জি এবং আলফা প্রজন্মের জন্য মডার্ন জব ফিল্ড তৈরি করতে হয়। চাকরি এখন শুধু গার্মেন্টস সেক্টরে নেই, চাকরি এখন টেকনোলজিতে। জামায়াতের প্যানেলে মাসুদ রহমানের প্রোফাইলটা দেখুন। তিনি ইন্টেলের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার। ইন্টেল হলো বিশ্বের সেমিকন্ডাক্টর জায়ান্ট। যিনি ইন্টেলের মতো গ্লোবাল কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি জানেন কিভাবে বাংলাদেশে আইটি হাব বা হাইটেক পার্ক গড়ে তুলতে হয়। ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ, তিনি বেসিসের নির্বাহী কমিটির সদস্য। বেসিস হলো বাংলাদেশের সফটওয়্যার ও আইটি ব্যবসার নিয়ন্ত্রক সংস্থা। আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের পথ যারা দেখায়, তাদের নেতাকে জামায়াত পলিসি মেকিংয়ে রেখেছে। এর মানে হলো জামায়াত চায় যুবকরা শুধু সরকারি চাকরির পেছনে ছুটবে না, তারা গ্লোবাল মার্কেটে কাজ করবে। বাংলাদেশে চাকরি নেই এটা ভুল কথা, আসল সমস্যা হলো দক্ষ লোক নেই। একে বলে স্কিল গ্যাপ। এই সমস্যার সমাধানে তারা নিয়ে এসেছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে, যিনি থ্রাইভিং স্কিলের সিইও। পেশাগতভাবে মানুষকে স্কিল্ড বা দক্ষ করে গড়ে তোলাই যার কাজ। তিনি যখন যুব মন্ত্রণালয়ের পলিসি বানাবেন, তখন দেশের শিক্ষা ব্যবস্থা হবে কর্মমুখী। পাশাপাশি আছেন ডক্টর আশিকুর রহমান, যিনি এশিয়ার রিজিওনাল ম্যানেজার হিসেবে কাজ করছেন। গ্লোবাল কানেক্টিভিটি ছাড়া চাকরি হবে না, জামায়াত সেটা ভালো করেই বুঝেছে, তাই এদেরকে সামনে এনেছে। বিএনপি দিচ্ছে শুধু রাজনৈতিক ভাষণ আর ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি, আর জামায়াত দিচ্ছে অর্থনীতি প্লাস প্রযুক্তি প্লাস দক্ষতার এক কমপ্লিট ইকোসিস্টেম। জেন জি এবং আলফা জেনারেশনের ভাষা জামায়াত যেভাবে বুঝেছে, অন্য কোনো দল তার ধারের কাছেও নেই। আপনি কি এমন দলের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন, নাকি এমন দলের ওপর ভরসা করা উচিত যাদের টিমে ইন্টেল, বেসিস এবং টপ ইউনিভার্সিটির প্রফেশনালরা আছেন? উন্নত বিশ্বে বিরোধী দলগুলো শ্যাডো ক্যাবিনেট গঠন করে, জামায়াত ঠিক সেই কাজটিই করছে। এই পলিসি সামিট প্রমাণ করে তারা ক্ষমতায় যাওয়ার আগেই ঠিক করে রেখেছে কে অর্থমন্ত্রী হবেন, কে উপদেষ্টা হবেন। এটাকে বলে অ্যাডভান্সড পলিটিক্যাল ভিশন। জামায়াতের ঝুড়িতে লোক নেই এটা ভুল, বরং জামায়াতের ঝুড়িতে এমন সব লোক আছে যাদের যোগ্যতা অনেক বড় দলের চেয়েও বেশি। এবার আসুন স্বাস্থ্য খাতে। জামায়াতের আনবিটেবল দুর্গ বলা হয় চিকিৎসা খাতকে। দেশের সবচেয়ে বেশি ডাক্তার সম্ভবত এই দলটার সাপোর্টার। এখানে জামায়াত অপ্রতিদ্বন্দ্বী। পরিসংখ্যান বলছে জামায়াতের নারী ও পুরুষ শাখায় যে পরিমাণ স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন, তার অর্ধেকও অন্য বড় দলগুলোর নেই। এটা শুধু সংখ্যার বিষয় নয়,